জুলাই সনদ ধারণ করে বিএনপি, নোট অফ ডিসেন্টে বাস্তবায়ন আদেশকে প্রতারণার দলিল আখ্যা স্বরাষ্ট্রমন্ত্রী। মুক্তিযুদ্ধের দলিল সংবিধান নিয়ে গাত্রদাহ কেন প্রশ্ন। যে আদেশের জন্মই বৈধ হলো না, এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? সংস্কার পরিষদ অধিবেশন ডাকার আহ্বান বিরোধী দলীয় নেতার। গণভোটের রায় বাস্তবায়নের দাবি। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ট্যাগ দেওয়ার সমালোচনা হাসনাতের। মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে সবাই গণভোটে হা বলুন। তাহলে আমরা দুষ্টা করলাম কোথায়? সংবিধান বহির্ভূত অনেক কাজই তো হয়ে গেছে, সবাই মিলেই তো করলাম। তো সেই জায়গায় তো আমরা কোনো আপত্তি করলাম না। ৬৮% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এপ্রিলে বাড়ছে না তেলের দাম। জ্বালানি সাশ্রয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে, 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার প্রস্তাব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। সর্দি জ্বর, এরপরে মনে করেন শরীরে গীতা হয়েছে, একটা বেডে 3 জন 4 জন পর্যন্ত জ্বর হয়েছে, আপনি বাচ্চাগুলোকে একটু আলাদা করে ফেলেন। দেশ জুড়ে হামের প্রকোপ। রাজশাহীতে আরও 2 শিশুর মৃত্যু। ইউনিসেফ থেকে দ্রুতই আসবে টিকা। 9 মাসের আগে আক্রান্ত বাড়ায় 6 মাসেই ভ্যাকসিন দেওয়ার পরামর্শ। করোনা ভ্যাকসিন আমদানির আড়ালে 22,000 কোটি টাকা লুটের নথি দুদকে। বঙ্গভ্যাক্সকে টিকা বানাতে দেয়নি সালমান মালিক সিন্ডিকেট। দ্রুতই অভিযুক্তদের তলব। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত তালিকা প্রকাশ শিগগিরই। ভুয়া সনদে নেওয়া চাকরির তালিকাও হবে। নিশ্চিত করা হবে জুলাই যোদ্ধাদের সুবিধা। সংসদে মন্ত্রী। এবং শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক ডিআইজি জলিলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। জড়িত কেউ ছাড় পাবে না। শেষ পর্যায়ে তদন্ত, জানালেন চিফ প্রসিকিউটর। সংবিধান সংস্কার ইস্যুতে উত্তপ্ত সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, জুলাই সনদের প্রতিটি বাক্য ধারণ করে বিএনপি। তবে নোট অফ ডিসেন্ট ছাড়া অন্তর্বর্তী সরকারের সনদ বাস্তবায়ন আদেশ প্রতারণার দলিল। সংবিধান ৭১-এর পরাজয়ের দলিল কিনা এমন প্রশ্ন তুলে সরকার দলীয় এমপি আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? গণভোটের রায় অনুযায়ী সংবিধান পরিবর্তনের দাবি জানান হাসনাত আবদুল্লাহ। সূচনা বক্তব্যে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বানের দাবি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব দিয়ে। পরে সংবিধান সংস্কার পরিষদ আদেশের উপর শুরু হয় 2 ঘন্টার আলোচনা। সূচনা বক্তব্যে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বানের দাবি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সংবিধান ৭১-এর পরাজয়ের দলিল কিনা এমন প্রশ্ন তুলে সরকার দলীয় এমপি আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? সংবিধানে আস্থা রেখেই জুলাই স্পিরিট ধারণের পথ বের করতে হবে। পুরোনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন। এটা আসলে হয় না। এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? 11 দলীয় জোটের এমপি আক্তার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানে সরকার পতন সংবিধান মেনে হয়নি। গণভোট আদেশকে আইন না বলা ধৃষ্টতা বলে মন্তব্য করেন তিনি। আলোচনায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান পরিবর্তনের দাবি জানান হাসনাত। দয়া করে গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলে তারা এখন এসে গণভোটের রায় মানতে কেন চান না, সেই প্রশ্নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। আমরা আরো স্পষ্ট করে আপনার মাধ্যমে জানতে চাই, যে আদেশ জারি করা হয়েছে সে আদেশটা নাকি আইন নয়, এমন ধরনের বক্তব্য এখানে উপস্থাপন করা হয়। অথচ বাংলাদেশ সংবিধানের ১৫২ নম্বর আর্টিকেলের মধ্যে একটা আদেশও যে আইন হতে পারে সেই ব্যাপারে সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত
অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে মাননীয় স্পিকার। পরে আইনের নানা ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের প্রতিটি বাক্য ধারণ করে বিএনপি। সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেন। এদিকে বিরোধী দল জুলাই সনদ ধারণ করে না বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। যেই আদেশের জন্মই বৈধ হলো না সেই আদেশ হবে ভয়েড অ্যাব ইনিশিও লিগ্যাল ল্যাঙ্গুয়েজ। সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। পরে আবারও আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, ন্যায্যতার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সমাধান চান তারা। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে সবাই গণভোটে হা বলুন, তাহলে আমরা দুষ্টা করলাম কোথায় আর আমাদের মধ্যে ভাগটা হলো কোথায়? আমরা তো এক হয়ে করেছি। সংবিধান বহির্ভূত অনেক কাজই তো হয়ে গেছে, সবাই মিলেই তো করলাম, তো সেই জায়গায় তো আমরা কোনো আপত্তি করলাম না। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। যাচ্ছি তার কাছে। রুদ্র, আপনাকে স্বাগত জানাই। রুদ্র, রাজনীতির মাঠ থেকে সংসদ সব জায়গায় কিন্তু বেশ কিছু বিষয়, তার মধ্যে একটি হচ্ছে জুলাই সনদ, সংবিধান সংস্কার এবং গণভোটের যে রায় সেটি নিয়ে উত্তপ্ত। আজকে সংসদে কি আলোচনা হলো এ নিয়ে? দেখেন, একেবারে সূচনা বক্তব্য শুরুই হয়েছে আজকে প্রশ্নোত্তর পর্ব দিয়ে। এবং আপনি দেখেছেন যে সংসদ অধিবেশন যতগুলো হয়েছে এখন পর্যন্ত প্রত্যেকটি অধিবেশনেই আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং তার 11 দলীয় জোটের যে নেতাকর্মীরা আছেন, সংসদ সদস্যরা আছেন, তারা সবাই জুলাই সনদ নিয়ে কথা বলছেন। তারা টানাই জুলাই সংসদের উপরেই জুলাই সনদ নিয়ে আলোচনা করেছেন। আজকেও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে শুরুতেই তিনি বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ব্যাপারটি ছিল সেটা আপনার অন্তর্বর্তী সরকারের সময়টি তারা যেটা বলেছিলেন, তো সেই ব্যাপারটি নিয়ে তিনি আজকে শুরুতেই কথা বলেছেন এবং অধিবেশন আহ্বানের একটা দাবিও তিনি জানিয়েছেন। আমরা একটু দেখি যে বিএনপি জুলাই সনদ ধারণ করে তারা বরাবর বলে আসছে যে আমরা জুলাই সনদের বিপক্ষে না, আমরা জুলাই সনদের বিরোধিতাও করছি না, আমরা জুলাই সনদের ব্যাপারটি ধারণ করছি এবং সেটাকে গুরুত্বও দিচ্ছি। তারা আরও বলছেন যে সনদ বাস্তবায়ন আদেশ একটা প্রতারণার দলিল। তারা কেন এই কথাটা বলছেন যে দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান নিয়ে কথা হয়েছে যে তারা সংবিধানের আলোকে শপথ নিয়েছেন, তারা সংবিধানটাকে মূল ধরে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত তারা নির্বাচন দিয়েছেন। সব কিছু যখন হলো তখন অন্তর্বর্তী সরকার যে সংবিধানে যেই আলোকে তারা একটা আদেশ দিয়ে গেছেন সেটাকে তিনি বলছেন যে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। যে আমরা আলোচনা শুরুতে যখন ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি এবং অন্যান্য দলগুলো আলোচনা করছে, নোট অফ ডিসেন্ট দিয়ে যে আদেশ সেটাকে প্রতারণার দলিল বলছেন তারা বলেছেন যে মুক্তিযুদ্ধের দলিল সংবিধান নিয়ে গাত্রদাহ কেন? আসলে মুক্তিযুদ্ধের দলিল মানে আমাদের তো একটা আবেগের জায়গা বলেন কিংবা আমাদের যে জাতীয় সংসদের যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলোর বাইরেও কিন্তু মুক্তিযুদ্ধের দলিল এবং সংবিধানটাকে তারা এক করে একটা জায়গায় শ্রদ্ধার জায়গায় রেখে তারা বলছিলেন যে তাহলে তারা এটা নিয়ে কেন অন্যদের এত জ্বালা, এবং সেটা নিয়েও তারা সমালোচনা করেছেন। সংস্কার পরিষদ অধিবেশন ডাকার আহ্বান বিরোধী দলের এবং গণভোটের রায় অনুযায়ী সংবিধান পরিবর্তনের দাবিও জানানো হয়েছে। যে একটা গণভোট হয়েছে, সেই গণভোটে ভোট দিয়েছেন সবাই 70% মতো প্রায়। তো যদি সেটা মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে যদি গণভোটের পক্ষে রায় দিয়ে থাকে তাহলে সেটাকে আসলে কেন তারা অগ্রাহ্য করছেন, কেন তারা গুরুত্ব দিচ্ছেন না? আপনি মুক্তিযুদ্ধ নিয়ে আলাপ করছিলেন, সংসদেও মুক্তিযুদ্ধ নিয়ে কথা হয়েছে আজকে। আমরা জানি যে বিগত অনেকগুলো বছর ধরে ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে বেশ আলাপ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা করতে চেয়েছে। এ বিষয়ে সংসদে আলাপ কি হয়েছে আজকে? সরকার দেখেন, আজকেও সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিনি সরাসরি বলেছেন যে স্পষ্ট বার্তা দিয়েছেন এতদিন ধরে যারা নানান ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধা কিংবা অমুক্তিযোদ্ধা, যারা মুক্তিযোদ্ধা পরিচয়ে, তাদের যে মুক্তিযোদ্ধা পরিচয় কিংবা সনদ বলেন সেটাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সেটা হচ্ছে একেবারে কঠোর তদন্তের মাধ্যমে যাদেরকে শনাক্ত করা হবে যে তারা মুক্তিযোদ্ধা নয় তাদের সনদগুলো বাতিল করা হবে এবং তারা এতদিন পর্যন্ত যে সকল সুযোগ সুবিধা নিয়েছেন সেই সব সুযোগ সুবিধাগুলো বাতিল করে দেবেন। তো এই বিষয়ে একটি প্রতিবেদন আমাদের কাছে আছে, আমরা একটু সেটি দেখতে চাই। মঙ্গলবার বিকেলে প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয় সংসদ অধিবেশন। তালিকা থেকে তাদের
টাঙ্গাইল ৭ আসনের এমপি আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে শিগগিরই প্রকৃত তালিকা প্রকাশ করা হবে। ভুয়া সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের তালিকাও প্রকাশ হবে। তালিকা থেকে বাদ দিয়ে ভাতা বন্ধ করে দেওয়া ব্যক্তিরা আবেদন করলে যাচাই বাছাই করে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে এবং পর্যায়ক্রমে যারা অমুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযুদ্ধের যে তালিকা আছে সেই তালিকা থেকে অপসারণের সিদ্ধান্ত আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গ্রহণ করেছি এবং সে অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এ সময় জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর সম্প্রসারণ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এটি সম্প্রসারণে আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে জুলাই যোদ্ধাদের সুযোগ সুবিধা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। জুলাই যোদ্ধাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা এই অধিদপ্তর যথাযথ কাজ করবে। ১৭ বছরে বঞ্চনার শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মুক্তিযুদ্ধের আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জাফর, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, মন্ত্রী বলছিলেন যে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে প্রকৃত যে মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। দেখেন, এরই মধ্যে যতবারই মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আমরা গণমাধ্যমের প্রতিবেদন বলি, আমরা নিজেরাও প্রতিবেদন তৈরি করেছি, দেখেছি যে মুক্তিযোদ্ধা পরিচয় ধারণ করার জন্য কেউ বয়স চুরি করেছেন, কেউ বয়স কমিয়েছেন, কেউ বাড়িয়েছেন, পাশাপাশি অন্য লোককে নিজের বাবা ভুয়া সনদ তৈরি করেছেন, একজনের সনদ বাতিল করে সেখানে নিজের নাম বসানো হয়েছে। এই ধরনের জালিয়াতির ব্যাপারগুলো ঘটেছে। এখন মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা হচ্ছে যে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছেন কিংবা মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে যারা চাকরি করছেন, যাদের এখানে কিছু তথ্য আছে, তারা যে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দ্রুত একটা তালিকা করবেন, যেটা হচ্ছে একেবারে প্রকৃত তালিকা। এতদিন মুক্তিযোদ্ধাদেরকে অন্তর্ভুক্ত করা কিংবা তালিকা থেকে বাদ দেওয়ার যে বিষয়গুলো ছিল সেগুলোর একটা স্থায়ী সমাধান হয়তোবা এই তালিকার মধ্য দিয়ে হতে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে মুক্তিযোদ্ধার সনদে যারা এখনো পর্যন্ত চাকরি করছেন, সেই চাকরিজীবীদেরও একটা তালিকা তৈরি করা হবে যে সে আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা না। তো কতজন আছেন সেটা বিষয় এরই মধ্যে মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তারা এই বিষয়গুলো দেখবেন এবং সেই তালিকা তৈরির পরে একটা ব্যবস্থা নেওয়া হবে, যেটা মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেছেন। যাচাইয়ের পর তালিকায় আসবেন বাদ পড়া মুক্তিযোদ্ধারা, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, যাদেরকে এই সনদ থেকে বঞ্চিত করা হয়েছে এবং যাদেরকে খুব সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদেরকে এবার এই প্রকৃত তালিকায় অন্তর্ভুক্ত করবে সরকার। পাশাপাশি জুলাই যোদ্ধারা বারবার বলছিলেন যে তাদের মুক্তিযোদ্ধাদেরকে যে সম্মান দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেই একই দাবি তারাও করে আসছিলেন যে গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত যারা প্রকৃত যোদ্ধা, জুলাই যোদ্ধা, তাদের বিষয়েও সরকার এ বিষয়ে একটু নজর দিয়েছেন এবং জুলাই যোদ্ধাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা কিংবা তারা যে দাবিগুলো তুলেছিল সেই দাবিগুলো নিয়ে সরকার কথা বলেছেন এবং তাদের এই সুযোগ সুবিধাগুলো সরকারের পক্ষ থেকে দেখা হবে এমন বার্তাও সরকার দিয়েছে। জি, ধন্যবাদ রুদ্র। স্বাধীনতার 54 বছর পর আসলে এই বিষয়টি খুব দ্রুতই সমাধান হওয়া প্রয়োজন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল রুদ্র, জানাচ্ছিলেন আজকের জাতীয় সংসদে যে অধিবেশন, সেই অধিবেশনের আলোচনার কি পয়েন্টগুলো। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। এদিকে জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অফলাইনে এবং 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তথ্য জানান শিক্ষামন্ত্রী। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে 1 মাস ধরে অস্থির বিশ্বের জ্বালানি বাজার। সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। জ্বালানি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নানা নির্দেশনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে 1 দিন অনলাইন, পরদিন অফলাইনে, সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস নেয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানান মন্ত্রী। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ।
আসবে এবং অনলাইনে কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয় যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 days a week করছি উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে তারপর ক্যাবিনেটে আলোচনা হবে তারপরে এটা ডিসিশন আসবে। এদিন সচিবালয়ে দেশের জ্বালানি তেল মজুতের সার্বিক তথ্য তুলে ধরেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। জানান মার্চের মতো এপ্রিলেও জ্বালানি তেলের কোনো সংকট হবে না। সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি এবং পার্সেস কমিটিতে আমাদের বেশ কিছু প্রস্তাব পাঠিয়েছি, সেগুলো অনুমোদন হলে যে যে উৎস থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। এদিকে নানা গুঞ্জন থাকলেও এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি বিভাগ জানায় আগের মতোই অপরিবর্তিত থাকবে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। এক মাসের মজুদ নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান মজুদ বাড়াতে ভারত, রাশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে। মজুদটা যেন আমরা আরো বাড়াতে পারি সেজন্য আমাদের ডিপ্লোমেসি চলছে। যে সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার সেটা আমরা 100% করছি। কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরির চেষ্টা রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে খুপড়ি ঘরে বিক্রি হচ্ছে অকটেন, ভাঙাড়ির দোকানে মিলছে ডিজেল। রাজধানীর পার্শ্ববর্তী এলাকা কেরানীগঞ্জেও যেখানে সেখানে মিলছে জ্বালানি তেল। কালোবাজারি প্রমাণ করে জ্বালানি তেলের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই, এমনটাই বলছেন বিশেষজ্ঞ। মঞ্জুরুল হক মঞ্জুর, ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। আমি মানুষের উপকারের জন্য এটা খারাইছি, তেল পাওয়া গেছে না। কেউ যদি বিপদে পড়ে তেল তো পাম্পে সিরিয়াল নিয়ে আনা যাওয়া সম্ভব না। আমরা পাম্পের রেটের মতো বিক্রি করছি। সময় সংবাদের ক্যামেরা দেখা মাত্রই দৌড়, কিন্তু কেন? ক্যামেরা দেখে এত ভয়ের কারণ কি? রাজধানীর বসিলা এলাকায় রোববার বেলা 12টায় প্রকাশ্যে অকটেন বিক্রি করতে দেখা যায় এই ব্যক্তিকে। ক্যামেরা দেখা মাত্রই তাই তার পালিয়ে যাওয়া। 10 মিনিট পর আবারও দেখা মেলে ওই ব্যক্তির। এবার নিজেকে আড়াল করতে মোটরসাইকেলে চড়ে দ্রুত সটকে পড়েন। বসিলা ব্রিজে ওঠার আগে একটি খুপড়ি দোকানে অকটেন বিক্রি হয় এমন তথ্য আছে সময় সংবাদের কাছে। সত্যতাও পাওয়া গেল। মুখে মাস্ক পরা এই ব্যক্তিকে প্রায় আধা ঘন্টা অনুসরণ করে সময় সংবাদ। দোকানের ভেতরে আরেকজন ব্যস্ত বড় গ্যালন থেকে পানির বোতলে অকটেন ভরার কাজে। এরই মধ্যে মোটরসাইকেল নিয়ে হাজির ক্রেতা। সময় টিভির উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে দোকান বন্ধ করে তিনিও স্থান ত্যাগ করেন। কোথায় পেলেন এত অকটেন জানতে চাইলে বলেন নারায়ণগঞ্জের একটি ডিপো থেকে প্রতিদিন তেল আনার কথা। পাম্প থেকে না খোলা বাজার থেকে? ডিপো থেকে আনে, এরা তেল ডিপো থেকে আনে, আমরা হইলে ওনাদের থেকে আনি। আমার এটা তো সংসার চলে। কারণ আমি ভাবলাম আমার কাছে টাকা টোকা নেই, কিছু তেল বেচি, এটার জন্যই টানলাম ভাই। বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার চরে গিয়ে দেখা গেল পিকআপ ভ্যানে ডিজেল সরবরাহ করছেন এক দোকানি। এলাকা ভিত্তিকের কিছু আর কি সার্ভিস দেওয়ার জন্য আনছি, এরকম আমরা প্রকাশ্যে বিক্রি করি না। ওরা আনে আরেক জায়গার থেকে, ওরা থার্ড পার্টি, ওরা এসে দেওয়া যায়। এখন আমি তো ওদেরকে ভালো মতো চিনি না। আর কেরানীগঞ্জের জাউলাবাড়ি, বামনসুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ডিজেল। আরেকজনের তেল আপনি কিভাবে রাখেন? আমার কাছে তেল নিত, এখন রাখা গেছে। আর এইটা আপনার? হ্যাঁ, এটা বাসের নাম আছে। ব্যান গাড়ি খেপ মারি না, বুঝে নেওয়ার সময় যে 2-4টা তেল আনি। মোহাম্মদপুর মিরপুর বেড়িবাঁধে ভাঙারির দোকানে বিক্রি হচ্ছে ডিজেল। কারো আবার সহজ স্বীকারোক্তি তেল মজুত করার। ডিজেল আছে, শুধু ডিজেল? ডিজেল কত করে বিক্রি হয়? এই যার থেকে যা নিতে পারি। এ তো যে না পাইলে, যারা না পায় তারা নেয়। রিজার্ভ কই আপনি দেন না, আপনার তেল কই রিজার্ভ? 100 লিটার তেল আছে। কেউ যদি বিপদে পড়ে তেল তো পাম্পে সিরিয়াল নিয়ে আনা যাওয়া সম্ভব না। কালোবাজারি ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞ। জাহাজ থেকে তেল খালাস হওয়া শুরু করে কনজিউমার পর্যন্ত যে তেলের সাপ্লাই চেন, এই চেনের উপরে শতভাগ যদি সরকারের নিয়ন্ত্রণ না থাকে এবং সাপ্লাইয়ে যদি স্বচ্ছতা নিশ্চিত না করা যায়, তাহলে কালো বাজার ঠেকানো যাবে না। সেই নিয়ন্ত্রণটা এখনও সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি। এটাই তার প্রমাণ যে সব জায়গায় তেলের অলরেডি কালো বাজার এস্টাবলিশড হয়ে গেছে। বাংলাদেশের আইনে মজুতদারির জন্য কঠোর সাজার বিধান রয়েছে। তেল নিয়ে চলছে তেলেস্মাতি, থেমে নেই কালোবাজারিরা। খোলা বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে লুকোচুরি।
খুপড়ি দোকানে মিলছে অকটেন, আর ভাঙারির দোকানে পাওয়া যাচ্ছে ডিজেল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। লিবিয়ায় খাবার ও পানির অভাবে 18 বাংলাদেশের মৃত্যুতে ভুক্তভোগী পরিবারের মামলা, শনাক্ত 9 দালাল আত্মগোপনে, তদন্তে সিআইডির মানব পাচার ইউনিট। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। দেশে ভয়ঙ্কর আকার ধারণ করেছে হাম। রাজশাহী মেডিকেলে আক্রান্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। সুস্থ শিশুদের অসুস্থ বা জ্বর রয়েছে এমন শিশুর সঙ্গে মিশতে না দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, টিকা কিনতে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। দ্রুতই আসবে ভ্যাকসিন। দেশজুড়ে হঠাৎ বেড়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব, যাদের বেশিরভাগই শিশু। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। হাম সংক্রমণ ঠেকাতে বরিশালে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 24 ঘন্টায় সেবা জিমে ভর্তি হয়েছে 37 শিশু। বরগুনায় 3 মাসে 3 শিশুর মৃত্যুর পাশাপাশি আক্রান্ত 80 জন। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা 8 আর আক্রান্ত ছাড়িয়েছে 206 জনে। আর একটু ভালো অবস্থা হলে আমাদের জন্য সুবিধা হইতো, রোগীর জন্য ভালো হইতো। বেডে তো খুবই সংকট, একটা বেডে 3 জন 4 জন পর্যন্ত প্রতিদিন আসতে যাইতেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও হাম নিয়ে ভর্তি 98 শিশু আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শতাধিক। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 শিশুর। হাসপাতালটিতে 3টি ভেন্টিলেটর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, টিকা কিনতে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। টিকা পেয়ে গেলে আমরা ইপিআই কর্মসূচি এবং টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। 24 ঘন্টায় নতুন ভর্তি 10 জন সহ মোট চিকিৎসাধীন 78 জন। 2 সপ্তাহে মোট ভর্তি হয়েছেন 122 জন। এদের মধ্যে মারা গেছেন 5 জন। চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসাধীন 76 রোগী। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 27 জন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 জনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেলে। গত 3 মাসে এই রোগে জেলায় মৃত্যু হয়েছে 5 জনের। হামের কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে কি যে ও র্যাশ, যে দাগটা বের হওয়ার 4 দিন আগে থেকে সে ছড়ায়। এখন একজন জ্বর হয়েছে, আপনি বাচ্চাগুলোকে একটু আলাদা করে ফেলেন। নওগাঁয় 41 রোগীর মধ্যে ল্যাব টেস্টে 8 জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যায় 1 শিশু। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে হাম প্রতিরোধে 9 মাস বয়স থেকে টিকা দেওয়া শুরু হলেও আক্রান্তের অধিকাংশই কম বয়সী শিশু। এমন পরিস্থিতিতে টিকা কার্যক্রমের বয়সসীমা কমিয়ে 1 মাসের বিশেষ ক্যাম্পেইন করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। মনির হোসেনের রিপোর্টে বিস্তারিত। দেশের 10 জেলায় হঠাৎ হামের প্রাদুর্ভাব। 30 মার্চ পর্যন্ত সারা দেশে শনাক্ত 764 জন। ঘটেছে মৃত্যুর ঘটনাও। সাধারণত হাম প্রতিরোধে জন্মের 9 থেকে 15 মাসের মধ্যে শিশুদের দেয়া হয় টিকা। তবে আশঙ্কার বিষয়, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের 60% 9 মাসের কম বয়সী। রোগীগুলোর প্রায় 60 থেকে 70% রোগী হচ্ছে 9 মাসের আগেই হাম হয়েছে। তার মানে তারা তাদের জীবনের প্রথম যে হামের টিকা সেটা এখনো পর্যন্ত পায়নি। সংক্রামক ব্যাধি হাসপাতালের এই চিকিৎসকের পরামর্শ 6 মাস থেকে হামের বিকল্প টিকা দেয়ার। হামের বিকল্প একটা টিকাদান সূচি আছে, সেটা হচ্ছে যে 9 মাস বয়সের জায়গায় আমরা 6 মাস বয়স থেকে হামের টিকা দিতে পারি। যারা নীতি নির্ধারণ করেন তারা হয়তো বা এই ডিসিশনটা নেবেন যে এখন আমরা ওই পর্যায়ে আছি কিনা, যে আমরা 6 মাস বয়স থেকেই টিকাটা দিব কিনা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, দেশে পরীক্ষিত আছে 6 মাসের শিশুদের হামের টিকা দেওয়ার বিষয়টি। তাই অবস্থা অনুযায়ী প্রয়োজনে বয়সসীমা কমিয়ে আনার পরামর্শ তাদের। এটা সম্ভব এবং এটা নিয়ে গবেষণাও আছে। আমাদের দেশেই গবেষণা আছে, আইসিডিবি গবেষণা করেছে। তারা ওই 6 মাসের বয়সের বাচ্চাদের টিকা দিয়েছে এবং সেটা সন্তোষজনক। শুধু টিকার বয়সসীমা নয়, কম বয়সে হামে আক্রান্তের প্রাদুর্ভাব কমাতে গর্ভাবস্থায়ও মায়েদের সচেতন হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। 9 মাসের নিচের বাচ্চারা আক্রান্ত হচ্ছে। তো এই যে আক্রান্ত হচ্ছে তার মানে হলো তাদের মধ্যে ইমিউনিটিটা কমে গেছে এবং এই ইমিউনিটিটা আসে মা থেকে। তার মানে তারা মা থেকে ইমিউনিটিটা পাচ্ছে না, প্রতিরোধ ক্ষমতাটা না পাওয়ার ফলে তারা সাসেপ্টেবল,
তারা এই রোগের ঝুঁকির মধ্যে আছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জানান এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকার সরবরাহ শুরু হতে পারে। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। আমরা ভ্যাকসিনেশনের জন্য আমরা কাজ শুরু করব। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে বেক্সিমকো গ্রুপের 22,000 কোটি টাকা আত্মসাতের নথিপত্র পেয়েছে দুদক। সংস্থাটি জানিয়েছে এসব নথি যাচাই বাছাই শেষে অভিযুক্তদের দ্রুতই তলব করা হবে। দুদকের অভিযোগ, দেশীয় প্রতিষ্ঠান বঙ্গভ্যাক্স টিকা উৎপাদনের সুযোগ না দিয়ে আমদানির আড়ালে অর্থ লুটপাট করেছেন সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ আরও অনেকে। করোনার ভয়াল থাবায় মানুষ যখন দিশেহারা, ঠিক তখন দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। কিন্তু ভ্যাকসিন আর আলোর মুখ দেখেনি। দুদকে আসা অভিযোগে বলা হচ্ছে, বঙ্গভ্যাক্স করোনা প্রতিরোধী ভ্যাকসিন অনুমোদনের উদ্যোগ নিলে সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সঙ্গে যৌথ শেয়ারের দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেন সালমান এফ রহমান, জাহিদ মালিক সহ বিগত সরকারের শক্তিশালী সিন্ডিকেট। কোভিড-19-এর টিকা ক্রয়ে সরকার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সাথে ওই সময় চুক্তি করেছিল। 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বেক্সিমকো ফার্মা। এই অসাধু সিন্ডিকেটের শক্তির বলয়ে প্রায় 400 কোটি টাকা খরচ করেও আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত 22,000 কোটি টাকা পকেটে ভরে। জানিয়ে অনুসন্ধানে নেমে নথিপত্র সংগ্রহ করেছে দুদক। তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সাথে তাদের শুনানির জন্য ডাকবেন। এদিকে দুদকের আবেদনে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পুলিশের সাবেক ডিআইজি জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারক এ আদেশ দেন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে, দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে। জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান চিফ প্রসিকিউটর। এবার বাণিজ্যের সংবাদ। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝেও মার্চ মাসেই কাতার, আরব আমিরাত, ওমানের পাশাপাশি বিকল্প দেশ হিসেবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, এমনকি ভারত এবং যুক্তরাষ্ট্র থেকে 34টি জাহাজ বোঝাই এলপিজি, এলএনজি তেল সংগ্রহ করেছে বাংলাদেশ। পর্যাপ্ত আমদানির পরও সঠিক ব্যবস্থাপনার অভাবে জ্বালানি নিয়ে মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরেও কাতার থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে এলএনজিবাহী 4টি জাহাজ। আর পুরো মাসে 36টি জাহাজের মধ্যে 30টি জাহাজ আমদানিকৃত জ্বালানি খালাস করে যেমন বন্দর ত্যাগ করেছে, তেমনি 3টি খালাসের পাশাপাশি বাকি 3টি জাহাজ বন্দরের জলসীমায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। এখন পর্যন্ত এলএনজি এবং এলপিজি সবচেয়ে বেশি এসেছে, এর বাইরে ক্রুড অয়েল, গ্যাস অয়েল, এইচএসএফও এই ধরনের জ্বালানি জাহাজগুলোতে ছিল। দেশের চাহিদা বিবেচনায় কোনো রকম জটিলতা কিংবা সময় ক্ষেপণ ছাড়াই এইসব জ্বালানি খালাস করা হয়েছে বলে দাবি চট্টগ্রাম কাস্টম হাউজের এই কর্মকর্তার। সংশ্লিষ্ট যে জাহাজ আছে, এই পণ্য আছে, এগুলো যাতে খুব দ্রুত যাতে খালাস করে দেওয়া হয়, যাতে কোনোভাবে অভ্যন্তরীণ সংকট যাতে না হয়। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় শুরু হয় বিকল্প দেশের সন্ধান। মধ্যপ্রাচ্য যুদ্ধের এই অস্থির সময়ে এসে বিকল্প দেশ থেকে এলপিজি, এলএনজি এবং তেলের মতো জ্বালানি সংগ্রহ করে চমক দেখাচ্ছে বাংলাদেশ। একক দেশ হিসেবে সিঙ্গাপুর থেকে এলপিজি, হাই স্পিড ফার্নেস অয়েল এবং ডিজেলের মতোই গ্যাস অয়েল নিয়ে 9টি জাহাজ এসেছে। মালয়েশিয়া থেকে 6টি, ভারত ও অস্ট্রেলিয়া থেকে 3টি করে, আমেরিকা, থাইল্যান্ড, মালদ্বীপ ও অ্যাঙ্গোলা থেকে 1টি করে জাহাজ এসেছে জ্বালানি নিয়ে। মধ্যপ্রাচ্য ছাড়া আমাদেরকে বিকল্প পথ থেকে আনতে হবে, এটা অবশ্যই ওনারা দক্ষতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশের সচরাচর সর্বনিম্ন 15 থেকে সর্বোচ্চ 45 দিনের জ্বালানি মজুত রাখা হয়। এছাড়া টার্মিনাল, ডিপো, ডিলার এবং মাঠ পর্যায়ে আরও অন্তত 15 দিনের মজুত থাকে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন রাতের সময়।
এক যুগ পর বিশ্বকাপে ফেরার পথে ইতালির সামনে এখন শেষ বাধা বসনিয়া ও হার্জেগোভিনা। ম্যাচ শুরু রাত 1:45-টায়। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি গেল 2 আসরে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ হয়। প্লে অফে জিতলেই নিশ্চিত হবে ফিফা বিশ্বকাপের টিকিট। এবারও নরওয়ের বিপক্ষে হারের ধাক্কায় প্লে অফ খেলতে হচ্ছে পাওলো মালদিনির দেশকে। গত সপ্তাহে সেমিফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় ইতালি। এবার প্রতিপক্ষের মাঠে খেলা হওয়ায় ম্যাচটা সহজ হবে না আজুরিদের জন্য। ঐতিহ্যে বসনিয়া থেকে এগিয়ে ইতালি। 2 দলের 6 দেখায় 4টিতে জয় পেয়েছে আজুরিরা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।